চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড, মন্তব্য প্রধান উপদেষ্টার। নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন। নিখোঁজের একদিন পর আশুলিয়ায় পুকুরে মিলল 2 শিশুর মরদেহ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। গাজীপুরে 6 মাসে 4 শতাধিক অগ্নিকাণ্ড, বেশিরভাগই ঝুটের গুদামে, নেই নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। যাত্রী না থাকলেও হাতে গোনা লঞ্চের জন্য বরিশালে নির্মাণ হচ্ছে শত কোটি টাকার বন্দর টার্মিনাল। অপচয় দাবি স্থানীয়দের। মরুভূমির প্রাণী দুম্বা পালনে সফল হয়েছেন সৈয়দপুরের রবিউল ইসলাম। কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুতি। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। সুন্দর বিশ্ব গড়ে তোলাই প্রত্যেক গবেষণার উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানুষের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ, তাই বিশ্ব ও সমাজ নিয়ে প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। যে ধরনের বিশ্ব গড়তে চাই, সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এই বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে। চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড, একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এই বন্দর সেরা হলেই দেশের অর্থনীতিও সেরা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সকাল 10টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে যান তিনি। ঘুরে দেখেন বন্দরের কার্যক্রম, মতবিনিময় করেন সংশ্লিষ্টদের সঙ্গে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নতুন অর্থনৈতিক ব্যবস্থায় হৃৎপিণ্ড চট্টগ্রাম সমুদ্র বন্দর। বলেন, বন্দর শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। বিদেশিদের পরিচালনার মাধ্যমে কর্মদক্ষতা আরও বাড়ানো হবে। ভবিষ্যতে বিদেশেও বাংলাদেশের চাহিদা বাড়বে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলা, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করবে। এরপর বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। নতুন সেতুর কাজ 2029 সালের মধ্যে শেষ করে 2030 সালে চালু হওয়ার কথা রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। অধ্যাপক ইউনূস বলেন, অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা হয়েছে, এবার জলাবদ্ধতা সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। ক্রমান্বয়ে অবস্থা পরিবর্তন ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এবছর যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, তাই এবার সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হতে তাগিদ দেন তিনি। বলেন, চট্টগ্রাম শহরের যে সক্ষমতা রয়েছে তা অন্য কোনো অনেক শহরের নেই, তাই চট্টগ্রামের সকল প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে এবং নাগরিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রেখে নিজেদের সক্ষমতার
প্রমাণ দিতে হবে। গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় না কিছুটা কাজ হয়েছে। যা যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব সেটা তুলনাগতভাবে আমরা কি দেখব সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা, না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সব কিছু গেল, কাজ করলো না। কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলমকে হত্যার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, একটু জানতে চাই যে এই যে শাহবাগে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা, তারা কি দাবি জানাচ্ছেন, প্রতিবাদে কি বলছেন তারা? শাহবাগে যে আন্দোলনটি চলছে সেটি মূলত নার্সিং কলেজের শিক্ষার্থীদের। তারা আজকে প্রায় বেলা 1টার দিকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের বেশ কিছু দাবি রয়েছে। বিশেষ করে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে যে এই তাদের যে ডিপ্লোমা সেটিকে আসলে ডিগ্রি সমমান করতে। তারা এখন নার্সিং কলেজ পাশ করার পরে তারা নার্সিং কলেজ যে ডিপ্লোমাটি নেন সেটি আসলে এইচএসসি সমমান, তো সেটি নিয়ে তারা আসলে দাবি তুলেছেন যে তারা, এবং তারা যেটি বলছেন যে 3 বছর ধরেই তারা এই দাবিটি তুলছেন যে এটিকে ডিগ্রি সমমান মর্যাদার একটি সার্টিফিকেট দেওয়ার জন্য। এবং এখানে সারা বাংলাদেশের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা এখানে অবস্থান নেওয়ার ফলে যেটি হয়েছে, শাহবাগের চারদিকের যে চারদিকের সড়কই কিন্তু আটকে রাখা হয়েছে, অর্থাৎ তারা কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছেন, যার ফলে কিন্তু শাহবাগের যে চারদিকে রাস্তা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, রমনার দিকে, তারপর হচ্ছে আপনার যে রাস্তাটি নিউ মার্কেট দিকে চলে গিয়েছে এবং যে রাস্তাটি মূলত বাংলা মোটরের দিক থেকে এসেছে, প্রতিটি রাস্তায় কিন্তু বন্ধ রয়েছে এবং যার ফলে কিন্তু কিছুক্ষণ আগে যাত্রীদের কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় এবং তাদের কিন্তু আসলে যেহেতু পূর্ব কোনো ঘোষণা ছিল না এবং বেশিরভাগ মানুষই তাদের এই কর্মসূচি সম্পর্কে জানতো না, যার ফলে কিন্তু অনেক যাত্রীরা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু তারা কিন্তু দীর্ঘক্ষণ আসলে যানবাহনে বসেছিলেন এবং শেষমেশ কিন্তু তারা বাধ্য হয়ে তাদের গাড়ি ঘুরিয়ে তারা চলে গিয়েছেন এবং এখন প্রায় 3 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে তাদের এই অবস্থান কর্মসূচির। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চারপাশে রয়েছেন, পুলিশ ডিবির পাশাপাশি কিন্তু এপিবিএন এর সদস্যরাও কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে বসার চেষ্টা করা হয়েছে এবং পুলিশ চেষ্টা করেছে বেশ কয়েকবার তাদের বুঝিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার, কিন্তু তারা তাদের দাবিতে অনড়। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে তাদের এই যে ডিগ্রি বিষয়ে একদম লিখিত কোনো সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। কিন্তু এবং যার ফলে পুলিশ কিন্তু এখানে আমরা কোনো মারমুখী আচরণ করতে পুলিশকে দেখিনি। পুলিশ তাদের পেশাদারিত্বের সঙ্গে চেষ্টা করেছেন যে তাদেরকে অবস্থান থেকে সরানোর, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যতটুকু দেখেছিলাম যেহেতু আসলে তারা এখান থেকে রাজপথ ছাড়তে চাচ্ছেন না, কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এখান থেকে সরে গিয়েছে এবং এপিবিএন এর সদস্যরা কিন্তু এই শাহবাগের বিভিন্ন জায়গায় কিন্তু পয়েন্টে অবস্থান রয়েছে, কিন্তু যে জায়গাটি আসলে নার্সিং শিক্ষার্থীরা রয়েছেন সেই জায়গাটি থেকে পুলিশ রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হবে ততক্ষণ বিভিন্ন দাবিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। নিখোঁজের একদিন পর আশুলিয়ার একটি পুকুরে মিলল 2 শিশুর মরদেহ। পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। আশুলিয়ার পলাশবাড়ির একটি পুকুরে বুধবার সকালে 2 শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ফজর নামাজের পর আমি পড়তেছিলাম, তখন দেখি দুইটা লাশ এখানে ভাসে আছে। আমাদের বাড়িটা ডাক দিয়ে আমাকে দেখাইলো। 999 আমি কল দিছি। কল দেওয়ার পর ওনারা নিউজটা নিয়েছে। নিউজ নেওয়ার পর উনি আবার আমার আশুলিয়া থানার সাথে অ্যাটাচ করাই দিয়েছে। আমি ওখানে কল দিলাম, ওখান থেকে বললো যে আমরা যাইতে আছি। মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত ওই দুই শিশুর স্বজনেরা। তাদের দাবি মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। একটা মহিলা আইলো, এসে বলতেছে কি কামাল গেটের ওখানে দুটো বাচ্চা পড়ে রয়েছে। পরে শুনে মনে করেন ওই দৌড় পাড়ে গেলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটা মনে হচ্ছে যে এটাকে ড্রাউনিংই বলা যায়, কারণ আমাদের সুরতহাল করাকালীন সময় তাদের বডিতে কোনো আঘাতের চিহ্ন পাইনি। তারপরও এটার প্রকৃত ঘটনা জানার জন্য এবং সঠিক ইতিহাসটা জানার জন্য আমাদেরকে পোস্টমর্টম পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সংক্রান্তে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। আমরা যে অভিযোগ পাবো সেটার উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত মানিক ও লিমন পরিবারের সাথে আশুলিয়ার বাইপাইলে বসবাস করত। স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করত দুই শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল 6 মাসে গাজীপুরে অগ্নিকাণ্ড হয়েছে 4 শতাধিক, বেশিরভাগই ঝুট গুদামে। কিন্তু এসব গুদামে নেই নির্বাপনের কোনো ব্যবস্থা। এছাড়া গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেও ঘটছে অগ্নি দুর্ঘটনা। সম্প্রতি জয়দেবপুরে আগুনে দগ্ধ হয়ে একে একে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। ঘনবসতি, পানির অভাব আর সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। শিল্প অধ্যুষিত গাজীপুরে কোনাবাড়িতে গেল 3রা মে ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের একটি সুতার কারখানা ও কয়েকটি বসতবাড়িতে। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়ে যায় মেশিন, সুতাসহ অন্যান্য জিনিস। এতে 4.5 কোটি টাকার ক্ষতি হয় বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের অনেক সুতা ছিল স্টকে, বাজার একটু খারাপ যাওয়াতে আমরা মাল কিছু স্টক করছিলাম যে কম রেটের কারণে বিক্রি করতে পারি নাই। এখন যে অবস্থায় আছে আমার ঘরে মনে করেন যে যা গেছে এটা আসলে বলার না। একই দিনে টঙ্গীতেও ঘটে অগ্নিকাণ্ড। জেলায় গত 6 মাসে আগুন লেগেছে অন্তত 412 বার, বেশিরভাগই ঝুটের গুদামে। এছাড়া বস্তিতে এবং গ্যাসের লাইনের লিকেজ থেকেও ঘটেছে অগ্নি দুর্ঘটনা। আমার দোকান পান লুটপাট হয়ে গেছে, আমার বাসা বাড়ি পুড়ে গেছে, সবকিছু কিছু মালামাল কিচ্ছু নাই আমার এই যে গুডাউন ছিল 10টা ধরে পুড়ে গেছে। বেশিরভাগ ঝুট গুদামেই আগুন নেভানোর ব্যবস্থা নেই। এছাড়া সরু রাস্তা এবং অনেক আবাসিক এলাকায় কলকারখানার কারণে নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। ঝুটের যে গোডাউনগুলো আছে এগুলা দেখা যায় যে আবাসিক এলাকার মাঝখানে হয়। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে মাঝখানে এই ঝুট লোড আনলোড করার সময় যে ট্রাকগুলা দাঁড় করায় রাখে, অনেক সময় এগুলার জন্য আমাদের গাড়ি ভিতরে ঢুকলে আবার দেখা যায় যে গাড়ি ঘোরানোর মতো রাস্তা নাই, ব্যাক করে আবার ঢুকতে হয়। সম্প্রতি জয়দেবপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে একে একে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। বেশিরভাগ ক্ষেত্রে শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডারের লিকেজ, সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত অংশ এবং মশার কয়েল থেকে এসব আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে এই কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই দাবিতে জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজের সামনে কলেজ ছাত্র দলের ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। শাহরিয়ার পারভেজ সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজ ক্যাম্পাসে একদল দুর্বৃত্ত নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অবিলম্বে আমরা তাদের বিচার এবং তাদের গ্রেপ্তার দাবি করছি। লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কালুপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে নিহতের স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। পরে রাত 11টার দিকে বাসায় ফিরে রান্নাঘরে স্ত্রী তাজিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া শহরে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত হয়েছে 2 মেয়েও। মঙ্গলবার রাতে শহরের হরিশঙ্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় পরকীয়া সন্দেহে মাঝে মধ্যেই মামুন ও স্ত্রী মেঘলা খাতুনের মধ্যে ঝগড়া হতো। গতরাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে মামুন বটি দিয়ে কুপিয়ে জখম করে মেঘলাকে। এ সময় 2 মেয়ে কুলসুম ও জান্নাতকেও কুপিয়ে আহত করে মামুন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেঘলার। যাত্রী খরায় ঢাকা বরিশাল নৌ রুটে যখন লঞ্চ চলছে হাতে গোনা, তখন বরিশাল নদী বন্দরে টার্মিনাল নির্মাণে চলছে বিশাল কর্মযজ্ঞ। বিদেশি অর্থায়নে টার্মিনাল আধুনিকায়নের এ প্রকল্পে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কাজ শেষ হলে বাড়বে নদী বন্দরে সৌন্দর্য, সুযোগ সুবিধা, নৌপথে বাড়বে যাত্রীও। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল নৌপথে যাত্রী অনেকটাই কমেছে। যাত্রীর অভাবে বর্তমানে এই রুটে নিয়মিত চলে মাত্র 2টি লঞ্চ। তবে যাত্রী না থাকলেও জোরে সোরে চলছে বরিশাল লঞ্চ টার্মিনাল উন্নয়ন প্রকল্প। 94 কোটি টাকার প্রকল্পে অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। এর অধীনে মাল্টিপারপাস টার্মিনাল ছাড়াও থাকবে 4 লাখ লিটার পানির রিজার্ভার, ওয়াকওয়ে, পার্কিং ইয়ার্ড, ব্যাংক সহ 17 ধরনের সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, টার্মিনালের অনন্য সৌন্দর্য উপভোগেই লঞ্চে চড়ে বরিশাল যাবেন অনেকেই। এই নদী বন্দরে এক আধুনিক সুব্যবস্থা করা হচ্ছে, যেটা হলো নান্দনিক, যেটার জন্য মানুষ অন্ততপক্ষে দেখার জন্য হলে এই জায়গাতে আসবে। পদ্মা সেতু তৈরির আগেই প্রকল্প অনুমোদন হলেও নানা জটিলতায় কাজ শুরু হয় 2023 সালের মাঝামাঝি। যাত্রী খরার মধ্যে বিশাল প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে সংশয়ে স্থানীয়রা। গত সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্পের মতো এটিও বাতিল করে সড়ক পথে বিনিয়োগের দাবি অনেকের। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে এবং যাত্রী সেবার নামে যে প্রকল্পটি হাতে নিয়েছে, এটা একটি আমি মনে করব একটা ভাউচার দিয়ে খাওয়ার মতো একটা ব্যবস্থা। যে কোনো উন্নয়ন যদি হয় সেটা যাতে সাস্টেন করে এবং দীর্ঘদিনের একটি পরিবেশ বজায় রাখে, সেই ধরনের দীর্ঘদিনের প্ল্যান অনুযায়ী কিছু করা ভালো বলে আমি মনে করছি। এই প্রজেক্টকে আসলে হালাল করার যে মানসিকতা, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিহার করার মধ্য দিয়ে বরং নৌপথের ব্যবস্থাপনার উন্নয়ন করার কথা চিন্তা করা দরকার, প্রজেক্ট সেই দিকে ডাইভার্সন করা দরকার। এবছরের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ করার আশা বন্দর কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মরুভূমির প্রাণী দুম্বা পালন করা হচ্ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে। শৌখিন খামারি রবিউল ইসলাম গড়ে তুলেছেন দুম্বার খাবার। মাত্র 2টি দিয়ে শুরু করলেও ছোট বড় মিলে এখন তার খামারে দুম্বার সংখ্যা 27টি। কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে এসব পশু। বাণিজ্যিকভাবে দুম্বা পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা পানি সম্পদ অধিদপ্তরের। দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও কয়েক বছর ধরে বাংলাদেশেও লালন পালন করা হচ্ছে। 2 বছর আগে 2টি দুম্বা দিয়ে খামার শুরু করেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের রবিউল ইসলাম। সৌদি আরব প্রবাসী ভাই রেজাউল ইসলামের সহযোগিতায় খামারটি গড়ে তুলেছেন তিনি। আমার ভাই একজন প্রবাসী, নাম হচ্ছে রেজাউল ইসলাম নয়ন। সে আমাকে প্রথমত 2টা দুম্বা কিনে দিল, দাম হচ্ছে 3 লাখ টাকা। তারপর 3 থেকে 6 মাসের মধ্যে আর 6টা আমাকে দুম্বা কিনে দিল। তার খামারে এখন 27টি দুম্বা। এই খামার দেখতে প্রতিদিনই সেখানে যান বিভিন্ন অঞ্চলের মানুষ। রবিউল বলছেন, দুম্বা লালন পালন সহজ, বিক্রিতেও নেই কোনো ঝামেলা। এরা অনেক সুযোগ সুবিধা অনেক দেয়। 6 মাসে 15 মাসে 2বার বাচ্চা দেয়। এরা ছাগল গরুর চেয়ে অনেক সুবিধাজনক, এদের খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। রোগবালাই কম এবং খাবার খরচ সাশ্রয়ী হওয়ার কারণে দুম্বা পালনে আগ্রহী অনেকেই। দেখলাম 2টা দুম্বা, তারপরে এসে দেখলাম 6টা দুম্বা, আস্তে আস্তে বাচ্চা হয়। এখন প্রায় দুম্বার পরিমাণ হলো 27টা। এই দুম্বাগুলো দেখার জন্য সবাই আসে, আমাদেরকেও ভালো লাগে। কোরবানির সময়ে দুম্বার চাহিদাও বেশ সম্ভাবনাময় বললেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দুম্বার যারা খামার করছে সেই খামারগুলি আমাদের মনিটরিংয়ে আছে এবং আরও যারা উদ্যোক্তা হবে বা খামার করতে আগ্রহী আছে সেই খামারগুলিও
আমরা আমাদের প্রাণী সম্পদ থেকে মনিটরিং করব এবং প্রাণী সম্পদ থেকে যত প্রকার সহযোগিতা পরামর্শ আমরা দেব। তিনি আরও জানান, দুম্বার খামার বাড়লে প্রান্তিক অঞ্চলের অর্থনীতিতে গতি আসবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে। এ সময় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। নোটিশে আরও বলা হয়েছে, মঙ্গলবার ডিপ্লোমা স্টাফ নার্স ও বিএসসি নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজ বন্ধ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে। গত কয়েকদিন ধরে ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা তাদের বিএ এর সমমান দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিল। এরই প্রতিবাদে আন্দোলন করছিল বিএসসি নার্সিং কোর্সের শিক্ষার্থীরা। খাগড়াছড়িতে প্রায় 1 মাস আগে অপহৃত রবি নেটওয়ার্কের টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইলকে মুক্ত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সকালে নরসিংদীতে সংবাদ সম্মেলনে ইসমাইলের ভাই শাহিন মিয়া লিখিত বক্তব্যে বলেন, তার ভাইকে গত 19 এপ্রিল অপহরণ করা হয়। এরপর থেকে রবি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি তার পরিবার। অভিযোগ রয়েছে, অপহরণের পর রবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাদের কিছু করার নেই বলে অপারগতা প্রকাশ করেন। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জের 2,500-এর অটোরিকশা চালক জামান মিয়া হত্যা মামলায় 3 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে এর রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। 2020 সালে 29 মার্চ অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মারুয়াদি এলাকায় চালক জামান মিয়াকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই জাকির 2,500 থানায় হত্যা মামলা করলে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। এছাড়া মামলায় আজগর আলীকে 10 বছর এবং আসামি জাহিদুল ইসলামকে খালাস দেয় আদালত। এই মামলার যে 164 ধারা জবানবন্দি পর্যালোচনায় আজকে 3 জনের ফাঁসি এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গত 3 মে উপজেলার মহিষমারা এলাকায় আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ মামলা করলে অভিযানের নামে পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় মঙ্গলবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ, 250 কেজি ট্রান্সমিটার, 80 কেজি তামার তার উদ্ধার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 3 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের প্রধান কুষ্টিয়ার লিফ ফ্যাক্টরির তামাক প্রক্রিয়াজাতকরণ। মৌসুমী শ্রমিকদের ডাকা ধর্মঘটে থমকে গেছে উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক শ্রমিকরা। কারখানাটি বন্ধের কারণে রপ্তানি রাজস্ব আয় ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশের কৃষি পণ্য রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে তামাক, আর এর একটি বড় অংশ প্রক্রিয়াজাত হয় কুষ্টিয়ার চৌরহাসে অবস্থিত কারখানায়। শুধু গত বছরই এখান থেকে রপ্তানির জন্য প্রস্তুত করা হয় 834 কোটি টাকার তামাক। কিন্তু গত 23 এপ্রিল থেকে এই কারখানার উৎপাদন বন্ধ। মৌসুমী শ্রমিকদের 22 দফা দাবিতে ডাকা ধর্মঘটে অচল এর কার্যক্রম, ব্যাহত রপ্তানির যোগ্য তামাক প্রক্রিয়াকরণ। এতে বিপাকে পড়েছেন প্রায় 50,000 কৃষক। 70 থেকে 75% চাষির ঘরে তামাক আছে। এই তামাকটা যদি না বিক্রি করতে হয়, চাষিরা এই তামাক সম্পূর্ণই লস হবে। বাকি তামাকটা বেচতে না পারে, তাহলে আমরা এমন একটা পর্যায়ে চলে যাব, আমরা ঠিক মতন বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার যোগান দিতে পারবো না। কিছু মানে চাকরিচ্যুত শ্রমিক এটাকে আর কি জিয়ায় রাখছে। শ্রমিক নেতারা বলছেন, কারখানায় অচল অবস্থার সৃষ্টি হওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। কৃষক শ্রমিক ছাড়াও দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কোম্পানি প্রতি বছরে 36,000 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয়। আজকে
কতখানি বিচলিত অবস্থায় আমরা আছি, সরকার অবিচলিত অবস্থায় পড়ে যাবে আমি মনে করি এই কোম্পানি এখানে না থাকে। অতএব আমরা সরকারকে বলতে চাই যে সরকার যেন অবশ্যই আমাদের এই কোম্পানি থেকে সহানুভূতি দেখায়। বিষয়টি গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে মিনিস্ট্রি নির্দেশনা দিয়েছে, তো সেটা যদি কমপ্লাই না করে কেউ, তারপরে আবার স্টেপ আছে, সেটা কমপ্লাই না করলে তার পরবর্তীতে কি কি ব্যবস্থা নিতে হবে সেটা আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের ভুলবার্তা রোধে কারখানাটি চালুর দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে 13 লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে ভ্যাট রাজস্ব বিভাগ। এ সময় 10,95,000 টাকার কর ফাঁকির হিসেব পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দা এবং জেলা গোয়েন্দা পুলিশ গোপন খবরে এসএ পরিবহনে অভিযান চালায়। অভিযানে ম্যানেজার তামাকজাত পণ্য পরিবহনের শুল্ক রসিদ দেখাতে না পারায় 2,20,000 সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটগুলো কুরিয়ারের মাধ্যমে ঢাকা এবং নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছিল। 14টি কার্টনে সোনার গোল্ড এবং 8টি কার্টনে কিং ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট ছিল। আপনি এখন জবাব দিতে পারতেছেন না বিদায় আপনি ডিফল্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। বিকেল 5:30টায় বাংলাদেশ বিমানের BG237 ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বলেন, বিকেল 5:30টার দিকে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। আনুষ্ঠানিক ফ্লাইটের পর আরও 4টি ফ্লাইটে সিলেট থেকে এবার 2800 হজ যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে আগামী 23 থেকে 29 মের মধ্যে ফ্লাইটগুলো যাওয়ার কথা রয়েছে। এদিকে সিলেট থেকে সরাসরি মদিনায় ফ্লাইট চালু হওয়ায় ভোগান্তি ও খরচ কমেছে বলে জানান হজ যাত্রীরা। ময়মনসিংহে সেনাবাহিনীকে নিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সকালে ময়মনসিংহ নগরীর শানকিপাড়া বাজারে রেলওয়ের দুপাশে গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে তাদের সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ ও রেলওয়ে থানা পুলিশ। এদিকে বাগেরহাট খুলনা মহাসড়কের পাশে গড়ে ওঠা 5.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে বুলডোজার নিয়ে অবৈধ নানা স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করা হয়। লক্ষ্মীপুরে আল মুইন ইসলামী একাডেমির শিক্ষকের নির্যাতনে হিফজ বিভাগের শিক্ষার্থী সামিন হোসেন মৃত্যুর ঘটনায় 8 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বাবা এই মামলা দায়ের করেন। মামলায় 3 জনের নাম উল্লেখ সহ আরও 5 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরে আটক শিক্ষক মাহমুদুর রহমানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে জেল হাজতে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে 7 বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সিলেটের 8 গ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় 16 জনকে আটক করেছে বিজিবি। সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায় ওই এলাকা দিয়ে 16 জন অনুপ্রবেশের চেষ্টা করে। এই সময় তাদের আটক করা হয়েছে। তাদের মধ্যে 8 জন পুরুষ, 6 জন নারী ও 2 জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এদিকে সম্প্রতি বিএসএফ এর পুশইনের কারণে সীমান্তে নজরদারি বৃদ্ধি করার কথা জানিয়েছে বিজিবি। পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। সকালে 14 গ্রাম উপজেলার বালুজুরি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সেক্টর কমান্ডার বলেন, 14 গ্রামের নতুন বিওপির কার্যক্রম শুরু হওয়ায় সীমান্ত এলাকায় নারী ও শিশু পাচার রোধ, মাদক সহ সব ধরনের চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইনের বিষয়ে টহল বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
নওগাঁর আত্রাইয়ের পতিশ্বর কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা, আবৃত্তি সহ নানা কর্মসূচিও আয়োজন করা হয়। আয়োজকরা জানান, পতিশ্বর কাছারি বাড়িতে কবি ভক্তদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয়। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলারও। এতে শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ নেন। এছাড়া দেবেন্দ্র মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হলেও স্থানীয়ভাবে আরও 2 দিন ধরে চলে এই মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবসময় স্মরণ করি। প্রত্যেক বছর আমরা আজকের এই দিনে সকলে আমরা নওগাঁর পতিশ্বরে, আমাদের নওগাঁর পতিশ্বরে আমরা সমবেত হই। স্থানীয় লোকজনের সম্পৃক্ততায় রবীন্দ্র মেলা, রবীন্দ্র সংস্কৃতি চর্চা, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র গবেষণা সবগুলো বিষয়কে নিয়ে আমরা একটা এই এলাকার মানুষের কাছে রবীন্দ্রনাথের যে বার্তা সেটা পৌঁছে দিতে পারি। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।